একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের জানাবো যে পোস্টাল ব্যালটের আমরা কিন্তু ট্রেন্ড পেয়ে গেছি। পোস্টাল ব্যালটে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন, কিন্তু পোস্টাল ব্যালট গণনা অনেক আগে হয়ে গেল। এখন যখন ঘড়ি কাটা বলছে 9:30, এখনো কিন্তু আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। কেন আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না সেই নিয়ে আমরা অবশ্যই সরাসরি চলে যাব। সেখানে আমাদের সঙ্গে জুড়ে গেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বিমল সরকার, ভবানীপুর থেকে, যিনি সরাসরি জুড়ে গেছেন আমাদের সঙ্গে। বিমল বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বিমল বাবু, আমরা পোস্টাল ব্যালটের যে খবর সেটা অনেক আগেই আমরা পেয়েছি। তীব্র উৎকণ্ঠায় কিন্তু রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকরা রয়েছেন। এখন অবধি আর কোনো আপডেট কেন পাওয়া যাচ্ছে না? দেখুন, শুভ সকাল। আজকে একটা ঐতিহাসিক দিন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত জায়গাতে পোস্টাল ব্যালটে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্টই এগিয়ে রয়েছে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এটা যে ইলেকশন কমিশন শেষ সময়ে কি একটা চক্রান্ত করছেন। তার কারণ আমরা সমস্ত বিধানসভাগুলোর থেকে পোস্টাল ব্যালটের আপডেট পাচ্ছি, একমাত্র কিন্তু ভবানীপুর থেকে কোনো আপডেট দেওয়া হচ্ছে না। অলরেডি ইভিএম কাউন্টিংও কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু তার সাথে এই দুটোর মধ্যে এই ব্যালট এবং ইভিএম কাউন্টিং এই দুটো কিন্তু একটাও বেরোচ্ছে না। এটা ইলেকশন কমিশন কি চক্রান্ত করছেন বা কি ভাবছেন, এটা কিন্তু একটা গভীর অন্য চক্রান্তের একটা ইশারা করছে। কিন্তু আমরাও সবার দৃষ্টি রেখেছি, আমরাও আপডেট রাখছি, আমাদের দৃষ্টি রয়েছে সেই জায়গাটাতে। আমরা বলবো যে স্বচ্ছতা শেষ সময়েও, কাউন্টিং এর সময়ও এইভাবে অস্বচ্ছতার একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমরা ক্যানিং থেকে শুরু করে, আমরা দিনহাটার থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু আমরা এগিয়ে রয়েছি। আপনাদের ভবানীপুর কেন্দ্রে আপনাদের এজেন্টরা, একদম কাউন্টিং এজেন্টরা সেখানে ভেতরে রয়েছেন তো? সেখানে তো ফোন অ্যালাউড নয়, সেখানে ফোন অ্যালাউড নয়। কাউন্টিং এজেন্টরা ভেতরে আছেন তো? ওনাদের কোনো সমস্যা? ওকে, তাহলে কাউন্টিং এজেন্টরা যখন রয়েছেন নিশ্চয়ই ওনাদের কাছে খবর থাকবে। ওনারা বেরিয়ে যখন আসবেন বা খবর যখন দিতে পারবেন তখন হয়তো আমরা স্পষ্ট করতে পারবো খুব তাড়াতাড়ি। আমরা এই মুহূর্তে যদি আপনারা যে অভিযোগ তুলছেন ইলেকশন কমিশনের দিকে, সেটা অবশ্যই আমরা অন্য কোনো সমস্যা হতে পারে, যান্ত্রিক গোলযোগ হতে পারে, বা অন্য কোনো কারণে বিলম্ব হচ্ছে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। তবে তীব্র উৎকণ্ঠা রয়েছে। আর ভবানীপুর কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের পরিস্থিতি কেমন এই মুহূর্তে? আমাদের দেখুন, আজকে একটা জয়ের উচ্ছ্বাস সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আর কিছুক্ষণের মধ্যেই জয়ের আবির শুরু হয়ে যাবে, সবুজে সবুজ হয়ে যাবে। তো সুতরাং আমাদের প্রত্যেকটা কাউন্টিং সেন্টারে হাজার হাজার কর্মী সমর্থকরা রয়েছেন। সেই জায়গাটাতে নগণ্য মাত্রায় বিজেপি রয়েছে। তো সুতরাং এটাই প্রমাণ যে বিজেপি হার স্বীকার করে নিতে বাধ্য, বা তারা কিন্তু অলরেডি জেনে গেছে। অলরেডি আমরা বলবো যে তাদের হারের পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গাতে, কল্যাণীর থেকে শুরু করে, রানাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস। তো সুতরাং এই উচ্ছ্বাসের নিরিখে আমরা 250 পার করবই, এটা ভেবে নেওয়াই যেতে পারে। ওকে, আমরা অবশ্যই যখন এক্সিট পোল দেখেছিলাম বিমল বাবু, সেখানে বিজেপিকে পরিবর্তনের পক্ষে কিন্তু আমরা এক্সিট পোল দেখেছি, এবং আজ যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি। আপনি বলছেন কিছুক্ষণের মধ্যেই আপনারা আবির খেলবেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিজেপির হেভিওয়েট প্রার্থীদের যেমন এগিয়ে যেতে দেখছি, শুভেন্দু অধিকারী হোক, দিলীপ ঘোষ হোক, কিংবা অগ্নিমিত্রা পাল হোক, এমন অনেক ইয়েরা, আপনাদের প্রার্থী মলয় ঘটক মন্ত্রীদেরও কিন্তু পিছিয়ে যেতে দেখছি। কি বলবেন? এটা মোটে শুরু। আজকে ধরে রাখুন, আমরা যেটা আমাদের নেত্রীও বলেছেন যে প্রথমের দিকে মানসিক আমাদের তৃণমূল কংগ্রেসের এজেন্টদেরকে, যারা ওখানে কাউন্টিং এজেন্টরা রয়েছে, তাদের মনোবল ডিস্টার্ব করার জন্য, তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য প্রথমে যতগুলো বক্স খোলা হবে ওনারা সেইভাবেই এটাকে ম্যানিপুলেট করেছেন যে শুরুতে তৃণমূল কংগ্রেসকে পেছনে দেখাও। কিন্তু জনগণ রায় দিয়েছে, ঐতিহাসিক ভোটদান হয়েছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু তারা যতই চক্রান্ত করুক না কেন, তারা পারবেন না দিনের শেষে। ওকে, অসংখ্য ধন্যবাদ বিমল বাবুর সঙ্গে থাকার জন্য। আমরা অবশ্যই পরবর্তী সময় আপনার কাছে আরো একবার আপডেটের জন্য যাব। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের আপডেট দিয়ে রাখি, আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস প্রার্থী একটিতে, বিজেপি 4টিতে এগিয়ে আছেন। আলিপুরদুয়ারে 4টি আসনের মধ্যে
সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 1টি আসনে এগিয়ে আছেন এবং বিজেপি প্রার্থীরা 4টি আসনে এগিয়ে আছেন। আমরা নর্থ বেঙ্গল যখন বলি, নর্থ বেঙ্গলে আমরা গতবারও দেখেছি বিজেপির আধিপত্য ছিল, এবার সেই আধিপত্য কি ধরে রাখতে পারবে বিজেপি, এবং দক্ষিণবঙ্গে কতটা বিজেপি দখল করতে পারবে তার উপর কিন্তু নির্ভর করছে পশ্চিমবঙ্গে মানুষ এবার পরিবর্তন দেখবে না প্রত্যাবর্তন দেখবে। কিন্তু যেই খবরের দিকে আমরা চোখ রাখছিলাম, তীব্র উৎকণ্ঠায় রাজনৈতিক কর্মী সমর্থকরা রয়েছেন ভবানীপুর কেন্দ্রকে নিয়ে, যেখানে পোস্টাল ব্যালটের পর ইভিএম গণনা চলছে বলে খবর, কিন্তু হয়ে যাওয়ার কথা, কারণ ঘড়ি কাটা যখন বলছে প্রায় 9:35, এতক্ষণে ইভিএম এর 1 রাউন্ড বা 2 রাউন্ড গণনা হয়তো শুরু হয়ে গেছে বা চলছে, কিন্তু ভবানীপুর কেন্দ্র থেকে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং সন্দেহ প্রকাশ করেছেন, উৎকণ্ঠা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বিমল সরকার, এবং ইলেকশন কমিশনের দিকে আঙুল তুলতে শুরু করেছেন এবং শাসক দলের কর্মী সমর্থকরা এবং মুখপাত্র কিন্তু আঙুল তুলেছেন। আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো। হাই ভোল্টেজ কেন্দ্র, সেটা অবশ্যই 159 ভবানীপুর কেন্দ্রে। কোচবিহারে আমরা যদি দেখি, কোচবিহারে তৃণমূল এগিয়ে 2টিতে এবং বিজেপি 7টি কেন্দ্রে এগিয়ে। যেমনটা আমি বলছিলাম যে নর্থ বেঙ্গলে আমরা যদি দেখি তাহলে কিন্তু গতবারও যে 77টি আসন বিজেপি দখল করেছিল তার মধ্যে সিংহভাগই কিন্তু ছিল নর্থ বেঙ্গলে। আর এই মুহূর্তে আমরা যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু তৃণমূল প্রার্থীরা এগিয়ে রয়েছেন, তবে তৃণমূলের কিন্তু কয়েকজন হেভিওয়েট প্রার্থী, বিশেষ করে মন্ত্রী পর্যন্ত পিছিয়ে আছেন। আমরা মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়া থেকে কিন্তু পিছিয়ে রয়েছেন, বামেদের মুখ রথিন ঘোষ মধ্যমগ্রাম থেকে এগিয়ে রয়েছেন, মন্ত্রী রথিন ঘোষ মধ্যমগ্রাম থেকে এগিয়ে রয়েছেন, এবং বিজেপি প্রার্থী অনিন্দ্যরাজু বন্দ্যোপাধ্যায় সেখানে পিছিয়ে রয়েছেন। অর্জুন সিং, যিনি অনেকবার দল পাল্টেছেন, প্রথমে তৃণমূলে ছিলেন, অর্জুন সিং কিন্তু নোয়াপাড়া থেকে এগিয়ে রয়েছেন, ওনার পুত্র পবন সিং ভাটপাড়া থেকে এগিয়ে রয়েছেন। আপনারা দেখছেন কালিম্পংয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী, কালিম্পংয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমরা যদি পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে একটু নজর নিয়ে আসামের দিকে, আসামে কিন্তু আবারও সরকার গড়তে চলেছে বলে ট্রেন্ড দেখাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীরা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এই মুহূর্তে 82টি আসনে জয়ী, মাফ করবেন 82টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস, জাতীয় কংগ্রেস সমর্থিত এবং নেতৃত্বাধীন এএসএম অসম সম্মিলিত মোর্চার প্রার্থীরা 25টি আসনে এগিয়ে রয়েছে, এআইইউডিএফ এর প্রার্থীরা 3টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছে। আমরা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আপডেট আপনাদের সামনে দিতে চাইব। প্রথম রাউন্ডের পর ধর্মনগরে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী পেয়েছেন 5,674টি ভোট, সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত পেয়েছেন 1,113টি ভোট, কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য পেয়েছেন 2,473টি ভোট, আমরা বাঙালি প্রার্থী 63টি, এসইউসিআই প্রার্থী 66টি, নির্দল প্রার্থী 35টি এবং নোটায় পড়েছে 74টি ভোট। আমরা দেখতে পাচ্ছি প্রথম রাউন্ডের গণনার পর, ইভিএম এর প্রথম রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের কাছ থেকে প্রায় 3000-এর ওপর ভোটে এগিয়ে রয়েছেন। সিপিএম প্রার্থী অমিতাভ দত্ত সেখানে তৃতীয় স্থানে রয়েছেন এই মুহূর্তে। প্রথম রাউন্ডের গণনার পর সিপিআইএম প্রার্থী রয়েছেন তৃতীয় স্থানে। আমরা আরো আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে থাকবো, কিন্তু তামিলনাড়ুর পরিস্থিতি আপনাদের আরো একবার এই মুহূর্তে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 234টি আসনের মধ্যে ডিএমকে নেতৃত্বাধীন এসপিএ কিন্তু এগিয়ে রয়েছেন 72টি আসনে, এআইএডিএমকে নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে 49টি আসনে এবং নতুন দল টিভিকে 44টি আসনে এগিয়ে রয়েছে। তাহলে কি ত্রিশঙ্কুর দিকে এগিয়ে যাবে তামিলনাড়ুও? সব খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন। আজ দিনভর নিউজ ভ্যানগার্ড থাকবে আপনাদের সঙ্গে। ভারতের নজর আজ গণনা কেন্দ্রে, আর আমরা অবশ্যই সেই গণনা কেন্দ্রের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।